আজ আমরা একাদশ শ্রেণীর সিলেবাসে ল্যাটিস এনার্জি রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টার অধ্যায় পড়ানো হচ্ছিল ল্যাটিস এনার্জি নিয়ে আলোচনা করছি। ল্যাটিস এনার্জি কি বলছে, দেখো Na প্লাস একটা ক্যাটায়ন, একটা গ্যাসীয় অবস্থা একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন, তো Cl মাইনাস একটা অ্যানায়ন। এই যে গ্যাসীয় ক্যাটায়ন ও অ্যানায়ন যুক্ত হয়ে যদি একটা NaCl এর কেলাস তৈরি করে, সলিড তৈরি করলো, তখন এই যে কেলাস তৈরি করলো এর সঙ্গে কিছু শক্তি পাওয়া যায়, শক্তি উৎপন্ন হয়। মানে একটা গ্যাসীয় ক্যাটায়ন ও গ্যাসীয় অ্যানায়ন যুক্ত হলে যদি একটা আয়নীয় কেলাস তৈরি হয় তার সঙ্গে কিছু শক্তি মুক্ত হয়, এই ইউকে বলা হয় ল্যাটিস শক্তি। অর্থাৎ আমি যদি এর সংজ্ঞা বলি তাহলে কি বলবো, গ্যাসীয় ক্যাটায়ন ও গ্যাসীয় অ্যানায়ন থেকে 1 গ্রাম ফর্মুলা ওজন ফর্মুলা ভরের আয়নীয় কেলাস তৈরি হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ল্যাটিস শক্তি বলে। তাহলে গ্যাসীয় ক্যাটায়ন অ্যানায়ন যুক্ত হয়ে যদি এক ফর্মুলা ভরের আয়নীয় কেলাস তৈরি হয়, যে পরিমাণ শক্তি নির্গত তাকে বলে ল্যাটিস শক্তি। যেমন এখানে বললাম Na প্লাস আর Cl মাইনাস যুক্ত হয়ে NaCl তৈরি হলো। জেনারেলি আমি লিখতে পারি, দেখো M প্লাস একটা গ্যাসীয় ক্যাটায়ন প্লাস A মাইনাস একটা গ্যাসীয় অ্যানায়ন যুক্ত হয়ে তৈরি হলো M প্লাস M মাইনাস আয়নিক সলিড প্লাস তার সঙ্গে ইউ, ল্যাটিস শক্তি। এবার বলছে এই ল্যাটিস শক্তি কী কী বিষয়ের উপর নির্ভর করে। ল্যাটিস শক্তি ইউ একটা, যদি আমরা এইভাবে বলি, ইউ সমানুপাতিক আয়নীয় চার্জের গুণফল বাই ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে দূরত্ব। তাহলে এইভাবে যদি আমরা বলি তাহলে আমরা কি বলতে পারি, যদি আয়নের চার্জের গুণফল এর সঙ্গে সমানুপাতিক আর ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে আমি যদি বলতে পারি চার্জ যদি বেশি হয় আয়নগুলোর চার্জ, ল্যাটিস শক্তি বেশি হবে, আর মধ্যবর্তী দূরত্ব ক্যাটায়নের মধ্যে দূরত্ব যদি কম হয় তাহলে ল্যাটিস শক্তি বেশি হবে। এটা ফর্মুলা থেকে বলা যাচ্ছে। এবার দেখো ল্যাটিস শক্তি বেশি হলে কি হবে, ল্যাটিস শক্তি বেশি হলে কেলাসের স্থায়িত্ব বাড়ে। ঠিক আছে, ল্যাটিস শক্তি বেশি হলে কেলাসের স্থায়িত্ব বাড়ে, ক্লাসের স্থায়িত্ব বৃদ্ধি পায়, স্থায়িত্ব বেশি হয়, এটুকু লিখলাম, স্থায়িত্ব বেশি হয়, এটুকু জানলাম। এরপর দেখো যদি আমরা বলতে পারি ইউ CaO গ্রেটার দ্যান UNAF, মানে ল্যাটিস ক্যালসিয়াম অক্সাইড ল্যাটিস শক্তির থেকে সোডিয়াম ফ্লোরাইডের ল্যাটিস শক্তি বেশি। কেন? কারণ ক্যালসিয়াম ফ্লোরাইডের চার্জ হচ্ছে 2 আর এখানে Na চার্জ হচ্ছে 1, এখানে অক্সিজেনের চার্জ 2 মাইনাস A মাইনাস, অর্থাৎ আয়নীয় চার্জ বেশি। আমি একটু আগেই বলেছিলাম আয়নীয় চার্জের গুণফল, আয়নীয় চার্জ বেশি ল্যাটিস শক্তি বেশি হবে। তাহলে এখানেও ক্যালসিয়াম আর অক্সিজেনের চার্জ যেহেতু বেশি তাই এর ক্ষেত্রে ল্যাটিস শক্তিটা হবে বেশি। এটা বোঝা গেল, এটা পড়বো। আবার দেখো যদি এরকম বলতে পারি ল্যাটিস শক্তি UNAF গ্রেটার দ্যান UNAI। কেন? এর মধ্যে দূরত্ব দেখো Na আর এফের দূরত্ব আকার ছোট, এর আকারটাও ছোট, যদি এফের আকারটা এর থেকে এরকম, আর NaI এর ক্ষেত্রে কী হবে, এর যদি Na হয় আইটা অনেক বড়, মানে এর দূরত্বটা বেশি, তাহলে এর দূরত্বটা হলো কম। তাহলে এখানে যেহেতু কি বলেছিলাম, মধ্যে দূরত্ব যদি কম হয় ল্যাটিস শক্তিটা বেশি হবে। তাহলে এখান থেকে এটা জানলাম যে NaF এর মধ্যে দূরত্বটা হচ্ছে কম, তাই এর মধ্যে ল্যাটিস শক্তিটা বেশি, তাই UNAF গ্রেটার দ্যান UNAI। আমরা তাহলে এইটুকু জানলাম। এবার
ল্যাটিস শক্তি সংক্রান্ত একটা সমীকরণ আমরা জানবো, বর্নল্যান্ড ইকুয়েশান। বর্নল্যান্ড ইকুয়েশান এটা আমরা জানবো। এটা ল্যাটিস শক্তি কীভাবে প্রত্যক্ষভাবে তো নির্ণয় করা যায় না, ল্যাটিস শক্তি নির্ণয় করতে গেলে এই ইকুয়েশনের সাহায্য নিতে হয়। তাই আমি লিখছি, দেখো ইকুয়েশানটা কি, ইউ ইজ ইকাল টু মাইনাস এ স্কোয়ার জেড প্লাস জেড মাইনাস এন, জেড মাইনাস এন মাইনাস সাফিক্সে এন, জেড মাইনাস জেড প্লাস জেড মাইনাস সব সাফিক্সে থাকবে, এ মাইনাস এ স্কোয়ার জেড প্লাস জেড মাইনাস এন বাই আর ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এন। এটা হচ্ছে বর্নল্যান্ড ইকুয়েশান। দ্যাট ইজ ইউ ইজ ইকাল টু মাইনাস এ স্কোয়ার জেড প্লাস জেড মাইনাস এন বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই এন। তাহলে এখানে ইউটা আমরা জানি, ইউ হচ্ছে ল্যাটিস শক্তি, ইউ ল্যাটিস শক্তি, এ হচ্ছে মেডেলাং কনস্ট্যান্ট, মেডেলাং ধ্রুবক, মেডেলাং ধ্রুবক। এটা মেডেলাংয়ের নাম অনুসারেই ধরে নাও, মেডেলাংয়ের নাম অনুসারে এর নাম হচ্ছে মেডেলাং, মেডেলাং ধ্রুবক। এন হচ্ছে বড় হাতের এন, অলওয়েজ অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার বড় হাতের এন। ছোটো হাতের এন হচ্ছে বর্ন এক্সপোনেন্ট, বর্ন এক্সপোনেন্ট, বর্ন এক্সপোনেন্ট। এর সাহায্যে আমি লিখে রাখছি এখান থেকে, এর সাহায্যে আকর্ষণ ও বিকর্ষণ বলের মান জানা যায়, এটুকুই জেনে রাখো। এছাড়া ই হচ্ছে ইলেকট্রনের আদান, ইলেকট্রনের আদান হলো ই। আর আছে দেখো জেড প্লাস জেড মাইনাস, জেড প্লাস হচ্ছে ক্যাটায়নের চার্জ, জেড মাইনাস হচ্ছে অ্যানায়নের চার্জ, ক্যাটায়নের আদান অ্যানায়নের আদান। আর হচ্ছে ওদের মধ্যে দূরত্ব, ক্যাটায়ন অ্যানায়নের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আর হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যবর্তী দূরত্ব। এই হলো বর্ন এক্সপোনেন্ট। এই বর্ন এক্সপোনেন্টের সাহায্যে আমরা ল্যাটিস শক্তি নির্ণয় করতে পারি। তাহলে জেডটা জমে রাখি ক্যাটায়নের চার্জ, চার্জ অফ ক্যাটায়ন, চার্জ অফ ক্যাটায়ন, জেড মাইনাস হচ্ছে চার্জ অফ অ্যানায়ন। এটা হচ্ছে বর্নল্যান্ড ইকুয়েশন, ইউ ইজ ইকাল টু মাইনাস এ স্কোয়ার জেড প্লাস জেড মাইনাস জেড প্লাস জেড মাইনাস এন আর ওয়ান মাইনাস ব্র্যাকেট দিয়ে ওয়ান মাইনাস ওয়ান বাই এন। এটা হচ্ছে আমাদের বর্নল্যান্ড ইকুয়েশন। এরপর যেটা পড়বো দেখো, বর্ন হাবার চক্র, বর্ন হেবার চক্র। এটা খুব গুরুত্বপূর্ণ, এটার সাহায্যে আমরা ক্যালকুলেশন করব, আমরা জানতে পারবো, এটার সাহায্যে আমরা অনেক অঙ্কগুলোও করতে পারবো। তাহলে এটা পড়তে গেলে আমি আগে দেখাই বর্ন হেবার চক্র জিনিসটা কি। একটা এম, এটা ছিল সলিড অবস্থায়, এটাকে আমি নিয়ে গেলাম গ্যাসীয় অবস্থায়, এম গ্যাস। তাহলে এম সলিড থেকে এম গ্যাস করতে গেলে কি করতে হবে, কিছু এনার্জি দিতে হবে। সেটাকে আমি বলছি দেখো ডেল্টা এইচ এস সাবলিমেশন এনার্জি, ডেল্টা এইচ এস সাবলিমেশন এনার্জি। এবার ওই এম প্লাসকে এম প্লাস গ্যাস ক্যাটায়ন তৈরি করলাম। তাহলে একটা গ্যাসীয় অবস্থায় একটা ক্যাটায়ন তৈরি করতে গেলে যে এনার্জিটা লাগে সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি, আই লিখেছি, এম প্লাস গ্যাস হলো। এরপর দেখো একটা হ্যালোজেন লিখছি X2, এটা ছিল গ্যাসীয় অবস্থায়। এখান থেকে এটাকে করছি এক্স, আণবিক অবস্থা থেকে এটা পারমাণবিক অবস্থায় নিয়ে যাচ্ছি, X2 থেকে এক্স নিয়ে যাচ্ছি। তাহলে এই একটা বন্ধন তো ভাঙতে হচ্ছে, মানে এক্স যে বন্ধনটা ছিল এই বন্ধনটাকে আমাকে ভাঙতে হচ্ছে। তাহলে এক্স বন্ধনটা ভেঙে আমাকে এক্সে পরিণত করতে যে শক্তিটা লাগে সেটাকে লিখছি দেখো ডিসোসিয়েশন এনার্জি, ডিসোসিয়েশন এনার্জি বন্ডটা ভাঙতে শক্তি লাগে ডিসোসিয়েশন এনার্জি, ডেল্টা এই ছোটো হাতের ডি, ডিসোসিয়েশন এনার্জি। যেহেতু X2 থেকে 2x হয়, মানে একটা এক্সের জন্যে আমি কি লিখছি হাফ ডেল্টা এইচডি। X2 থেকে দুটো এক্স পাওয়া যায়, তাই একটা এক্সের জন্যে হাফ ডেল্টা এইচডি। তাহলে এটা হলো ডিসোসিয়েশন এনার্জি। এইখান থেকে হচ্ছে দেখো এক্স মাইনাস গ্যাস, এক্স মাইনাস গ্যাস হচ্ছে এখানে এক্স থেকে এক্স মাইনাস গ্যাস লাগছে ই এ,
কি বলবো, ইলেকট্রন আসক্তি। তাহলে ই এ নিয়ে হলো এক্স মাইনাস, তাহলে এই দুটো যুক্ত হয়ে তৈরি হলো এম এক্স। তাহলে এম এক্স তৈরি করতে গেলে তাহলে এম এক্স যে গ্যাসীয় অবস্থা ক্যাটায়ন আর অ্যানায়ন থেকে যখন এম এক্স তৈরি হলো তার সঙ্গে কী পাওয়া গেল, একটা ল্যাটিস শক্তি পাওয়া গেল, সেটা হচ্ছে ইউ, এটা পাওয়া গেল। তাহলে এইটা হলো আমার একটা স্ট্রাকচার। আবার দেখো আমি এরকমও লিখতে পারি, একটা এম প্লাস এস থেকে হাফ এক্স টু মানে 1/2 এক্স টু মানে একটা হ্যালোজেনের অর্ধেকটা যুক্ত হয়ে গ্যাসীয় অবস্থায় যদি এম এক্স একটা সলিড তৈরি হয়, তার সঙ্গে একটা এনার্জি পাওয়া, সেটা হচ্ছে ইউ। ইউ পাওয়া গেল, ইউ বলছি, এটা হলো ফরমেশন এনার্জি ডেল্টা এইচ এফ। তাহলে এম এস প্লাস হাফ এক্স টু সমান এম এক্স, সেটা হলো ডেল্টা এইচ এফ, মানে একটা গ্যাসীয় অবস্থায় একটা ধাতু তার সঙ্গে হ্যালোজেন যুক্ত হয়ে এম এক্স সলিড তৈরি হলো, মানে ক্লাসটা তৈরি হলো, সেটা হলো ডেল্টা এইচ এফ ফরমেশন এনার্জি। তাহলে দেখো আমি লিখতে পারি ডেল্টা এইচ এফ মানে কি, মানে এই যে ফরমেশন তৈরি করতে হলো এটা মানে কি, এই প্রত্যেকটার যোগফল, এইগুলো সমস্ত কিছুর যোগফল, এগুলো সমস্ত কিছু যোগফলটাই হচ্ছে তোমার ডেল্টা এইচ এফ। তাহলে ডেল্টা এইচ এফ সমান হলো ডেল্টা এইচ এ সাবলিমেশন এনার্জি প্লাস আয়নেশন এনার্জি প্লাস হাফ অফ ডেল্টা এইচ ডি ডিউরেশন এনার্জি প্লাস ই এ ইলেকট্রন অ্যাফিনিটি প্লাস হচ্ছে ল্যাটিস এনার্জি। এই যোগফলটাই হলো, তাহলে এই যে জিনিসটা পাওয়া গেল এটাই হলো বন্ড হাওয়ার চক্র। মানে আমি এম এক্স থেকে হাফ এক্স টু যুক্ত হয়ে যদি এম এক্স তৈরি হয়, মানে একটা ক্যাসিও ক্যাটায়নের সঙ্গে ধাতুর সঙ্গে হ্যালোজেনের যুক্ত হয়ে যখন এম এক্সটা তৈরি হচ্ছে, ক্লাসটা তৈরি হচ্ছে, এবং এই বাকি যে পথে ডেল্টা এইচএস, এই যে পুরো প্রসেসটা যে এনার্জি পাওয়া যায় সেটার যোগফলটা হচ্ছে এই এনার্জিটার সঙ্গে সমান, ডেল্টা এইচের সঙ্গে সমান। তাহলে ডেল্টা এইচ এফ সমান লিখলাম ডেল্টা এইচ এ সাবলিমেশন এনার্জি প্লাস আয়নাইজেশন এনার্জি আই প্লাস হাফ ডেল্টা এইচ ডি ডিউরেশন এনার্জি প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি ইয়ে প্লাস হচ্ছে ল্যাটিস শক্তি। তাহলে যোগফল যোগ করলাম। তাহলে এখানে কী লেখো আমি লিখছি প্রত্যেকটা, ডেল্টা এইচ এফ এটা হচ্ছে গঠন তাপ। তাহলে গঠন তাপ মানে কি, একটা জিনিস তৈরি হলো, যে তাপটা উৎপন্ন হলো, মানে সিস্টেম থেকে তাপ উৎপন্ন হয়, তাহলে এই চিহ্নটা হবে নেগেটিভ সাইন। যেখানে আমি সিস্টেমের ওপরে তাপ প্রয়োগ করবো বা সিস্টেমের ওপরে কাজ করব তখন হবে পজিটিভ সাইন, আর যেখানে সিস্টেম নিজে নিজে তাপ উৎপন্ন করবে বা কার্য করবে তাকে বলবো নেগেটিভ সাইন। যেমন এখানে গঠন তাপ মানে তৈরি হওয়ার পর যে তাপটা উৎপন্ন হলো, নেগেটিভ সাইন। তাহলে দেখো ডেল্টা এইচ এ সাবলিমেশন এনার্জি, মানে আমি সলিড থেকে গ্যাসিয়াস করছি, মানে বাইরে থেকে আমাকে শক্তি দিতে হচ্ছে, এটাকে আমি লিখছি, দেখো আমি লিখছি সাবলিমেশন এনার্জি, সাবলিমেশন এনার্জি লিখলাম। ঊর্ধ্বপাতন শক্তি, বাংলাটা হচ্ছে ঊর্ধ্বপাতন শক্তি। তাহলে এর ক্ষেত্রে শক্তি বাইরে থেকে দিতে হয়, তাই এটা লিখছি পজিটিভ সাইন হলো এটা, ঠিক আছে, সাবলিমেশন এনার্জি বা ঊর্ধ্বপাতন শক্তি। তারপর লিখছি দেখো আয়ন বিভব, তোমরা আগেই পড়েছো আয়ন বিভব মানে বাইরে থেকে শক্তি দিতে হয়। একটা পরমাণুকে গ্যাসীয় অবস্থায় থেকে তার একটা ক্যাটায়নকে সর্বৈশ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে নির্গত করতে যে পরিমাণ শক্তি দিতে হয়, ন্যূনতম যে পরিমাণ শক্তি দিতে হয়, এটা হচ্ছে পজিটিভ সাইন, বাইরে থেকে শক্তি দিতে হয়, পজিটিভ সাইন। এবার লিখছি দেখো ডেল্টা এইচ ডি মানে বন্ধন বিয়োজন শক্তি, মানে বন্ধনকে ভাঙতে হবে, তাহলে বাইরে থেকে শক্তি দিতে হবে, এটাও পজিটিভ সাইন। এরপর লিখছি দেখো ডেল্টা এইচ ডি পর লিখছি দেখো ইএ ইলেকট্রন আসক্তি মানে বুঝতে পারছো, সেটা হচ্ছে বাইরে থেকে শক্তি ব্যাপার নয়, এখানে হচ্ছে একটা পরমাণু যদি ইলেকট্রন নেয় যে পরিমাণ শক্তি নির্গত করে, তার মানে শক্তি নিজে নিজে বেরিয়ে আসে, তাই নেগেটিভ সাইন হবে, এটা নেগেটিভ সাইন। আর হচ্ছে ইউ ল্যাটিস শক্তির সংজ্ঞাও বলে, যদি বাইরে থেকে একটা গ্যাসীয় ক্যাটায়ন অ্যানায়ন যুক্ত হয়ে যদি একটা গ্লাস তৈরি হয়, তাহলে যে পরিমাণ শক্তি নির্গত হয়, সিস্টেম থেকে তাপ উৎপন্ন হয়, এটা হবে নেগেটিভ সাইন। তো এই সাইনগুলো কেন ইম্পর্টেন্ট, আমি একটা অঙ্ক করব, এখান থেকে একটা অঙ্ক করলেই ব্যাপারটাকে পরিষ্কার হয়ে যাবে। তাহলে এখানে লিখছি দেখো ডেল্টা এইচ এর গঠন তাপ, ডেল্টা এইচ এর সাবলিমেশন এনার্জি ঊর্ধ্বপাতন শক্তি, আই হচ্ছে আয়নন বিভব, ঠিক আছে, আই হচ্ছে আয়নন বিভব হলো, আর তোমার ডেল্টা এইচ ডি হচ্ছে বন্ধন বিয়োজন শক্তি,
আর ই এ হচ্ছে ইলেকট্রন আসক্তি আর ই হচ্ছে ল্যাটিস শক্তি। তাহলে এইগুলো হচ্ছে আমার টার্ম আমি জানলাম। এবার একটা অঙ্ক করলেই আমার ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই প্রবলেমটা দেখো, NaCl এর একটি ক্লাসের ল্যাটিস শক্তি গণনা করো। তাহলে ল্যাটিস শক্তি গণনা করো যখন, এটা বলে দিয়েছে, এটা 348.6 কিলো জুল পার মোল। যাই হোক, NaCl এর একটি ক্লাসের ল্যাটিস শক্তি গণনা করো। তাহলে NaCl আমাকে ক্যালকুলেট করতে হবে। জিজ্ঞাসা চিহ্ন। যখন NaCl এর ক্লাসের গঠন তাপ, তাহলে ডেল্টা এইচ কত বলেছে, 381.2 কিলো জুল পার মোল গঠন তাপ। এবং কঠিন এনেকে গ্যাসীয় অবস্থা নিয়ে যেতে শক্তি লাগে এত, তার মানে সাবলিমেশন এনার্জি ডেল্টা এইচএস কত বলেছে দেখো, কত বলেছে ডেল্টা এইচএস 108.4 কিলো জুল পার মোল, এটা বলেছে। এরপর দেখো শক্তি লাগে এত, আয়নন বিভবের মান 495.4, মানে আই 495.4 কিলো জুল পার মোল বলেছে। এবার সিএল এর একটি অণুকে ভেঙে পরমাণুতে পরিণত করতে, মানে ডিসোসিয়েশন এনার্জি ডেল্টা এইচডি কত বলেছে দেখো, 240.18 কিলো জুল পার মোল। ঠিক আছে, এবার সিএল পরমাণু ইলেকট্রন আসক্তি নির্ণয় করো, আসক্তি বলে দিয়েছে। তাহলে এ কত বলেছে দেখো, 348.6 কিলো জুল পার মোল। এটাও আমার ডাটা বলে দিয়েছে। আমি কি জানি সূত্র, ডেল্টা এইচ এফ সমান হচ্ছে ডেল্টা এইচএস সলিউশন এনার্জি প্লাস আই, মানে আয়নাইজেশন এনার্জি প্লাস ডেল্টা এইচডি ডিফিউশন এনার্জি, এটা হাফ হবে, বুঝতেই পারছো। হাফ NaCl এর মধ্যে সিএলটা নিয়ে কাজ করছি, হাফ ডেল্টা এইচডি প্লাস ইলেকট্রন আসক্তি ইএ প্লাস দেখো ল্যাটিস শক্তি ইউ। তাহলে এইটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এবার আমি মানগুলো বসাই। ডেল্টা এইচএফ বলেছি 381, মাইনাসে বসাচ্ছি, মাইনাস 381.2। কেন মাইনাস বসালাম বুঝতেই পারছো, কারণ আমি বলেছিলাম যে নেগেটিভ সাইন সিস্টেম নিয়ে নিয়ে কাজ করলে নেগেটিভ সাইন বসাবো। মাইনাস 381, তখন ডেল্টা এইচএস কত হলো 108.4 শক্তি উৎপন্ন হচ্ছে ডেল্টা এইচএস, প্লাস আই কত 495.4, এটা হলো প্লাস হাফ অফ ডেল্টা এইচডি। এবার দেখো ডিউরেশন এনার্জি, এটাও পজিটিভ সাইন বলেছিলাম, তাহলে হাফ ইন্টু 240.18 প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি মাইনাস দিয়ে বসাবো, মাইনাস 348.6 মাইনাস প্লাস ল্যাটিস শক্তি ইউ, এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রত্যেকটা মান জানি, আমি ল্যাটিস শক্তির মানটা নির্ণয় করতে হবে। তাহলে ক্যালকুলেট করো, তাহলে কত বেরোচ্ছে, মাইনাস 381.2 সমান এখানটা কত বেরোচ্ছে দেখো, 108.4 প্লাস 495.4 প্লাস 120.09, 120 মাইনাস 348.6 প্লাস ইউ, এখান থেকে এলো মাইনাস 381.2, সমান দেখো সামেশান করে কত এলো 376.1 প্লাস ইউ, ক্যালকুলেশন করবে, ইউ সমান মাইনাস 381.2 মাইনাস 376.1, এখান থেকে আসছে মাইনাস 757.3 কিলো জুল পার মোল। তাহলে এইভাবে অঙ্কটা করা গেল। এরপর দেখো আরেকটা প্রবলেম পরে কিন্তু তোমরা করে নাও।